মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি করা হলো 9 ফেব্রুয়ারি, সেই চুক্তিটি আমাদের জন্য ভালো কি খারাপ সেটি আপনি যদি একটু বলেন, এবং এই চুক্তিটা রক্ষা করে বা পালন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা পিছিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির ভূমিকাও যদি একটু করেন। আমরা কি আসলে এই চুক্তিটার মানে আগু পিছু না পড়ে শুধু বিরোধিতার খাতিরেই বিরোধিতা করছি? আমরা কি শুধুমাত্র ফ্যাশনেবল কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করছি কিনা, যেটা রাজনৈতিক ভাবে একটু শুনতে ভালো, যেমন ভারত বিরোধিতা তেমন মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতাও শুনতে ভালো, যে আমরা করতে পারছি সেরকম কিনা? জানা বাকিবিল্লাহ। আচ্ছা, ধন্যবাদ খালেদ ভাই। এই চুক্তি নিয়ে মানে যদি এক কথায় বলি, এটা আসলে খুবই খারাপ একটা চুক্তি, খুবই খারাপ। এবং যেটা হয়েছে যে আমি তো আসলে বামপন্থী রাজনীতি করছি অনেক বছর। আমরা একটা সময় কিছু রেটরিক্যাল বিরোধিতা করছি বিভিন্ন চুক্তি এবং নানান ইস্যু নিয়ে, কিন্তু এই জায়গাটা এইবারের ট্যারিফের ঘটনার পরের এই যে বাণিজ্য চুক্তি, এটা আসলে খুবই মানে ডিজাস্টারাস একটা চুক্তি। মানে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের অনেকগুলি গুরুত্বপূর্ণ খাত, সেই খাতগুলি এই চুক্তি মানে যেইভাবে এখানে এই ধারাগুলি করা হয়েছে, সেটার পরে মানে আমাদের এই গুরুত্বপূর্ণ শিল্প খাতগুলি সেগুলি টিকায় রাখা খুবই কঠিন হবে। এরকম অনেকগুলি দিক আছে। ফলে এটা শুধু ওই পুরনো রেটরিক্যাল বিরোধিতার জায়গায় না, এটা বাংলাদেশের সবগুলি পলিটিক্যাল পার্টির একদম খুব গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করার ব্যাপার। এটা আমাদের একদম মানে মৌলিক অনেকগুলি প্রশ্ন, আমাদের ভবিষ্যতের নিরাপত্তার প্রশ্ন, সেগুলি এর সাথে জড়িত। এবং চুক্তিটা যেভাবে হয়েছে, আমরা জানি যে ইন্টারিমের যে সময়টা এবং এই 3 দিন আগে আর কি এই চুক্তিটা করা হয়েছে, তড়িঘড়ি করে করা হয়েছে, এবং যেই পলিটিক্যাল কনসেন্টের আলাপটা এই চুক্তি নিয়ে আসছে, সেটাও আসলে যেটা হয়েছে যে এটা যদি আমি বলি যে এই ওই সময়ের যে পলিটিক্স, যদি আপনি এই গেম থিওরি দিয়ে ওই টাইমটা দেখা হয়, যেটা অন্যান্য প্রসঙ্গে বিএনপি বলছে যে হ্যাঁ এটা তো আমরা শুধু ইলেকশনটা পার হয়ে আসার জন্য করছিলাম, কিন্তু এই চুক্তি নিয়ে যদি তারা কনসেন্ট দিয়ে থাকে, মানে এটা খুবই সবার একদম ডাইরেক্ট আসা প্রয়োজন আসলে। ওকে, এবং জনাব বিল্লাহ, আমি এখানে একটু একটা বিষয় আমার একটু কৌতূহল। আপনি দেখেন যে ডক্টর ইউনূস সরকার যখন এই চুক্তি স্বাক্ষর করতেছেন, তখন সেটা হচ্ছে যে অলরেডি আর 3 দিন পরে নির্বাচন, এবং তিনি মোটামুটিভাবে তিনি সবচেয়ে ভালো জানেন 1 সপ্তাহের মধ্যে তিনি আসলে ক্ষমতা ছেড়ে দিচ্ছেন। এই চুক্তিটা যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট করতো, ধরা যাক শেখ হাসিনা সরকার বা বর্তমান তারেক জিয়া সরকার বা তার আগে বেগম খালেদা জিয়া সরকার, তারা যদি করতো, তাহলে আমি ধরে নিতাম আরেকবার ক্ষমতায় আসার জন্য তারা এই চুক্তিটা করতেছেন। যেহেতু তাদের আর ক্ষমতায় আসার আর কোনো ব্যাপার নাই, তারা বাংলাদেশের জন্য একটা খারাপ চুক্তি কেন করবে? তাদের তো কোনো স্বার্থ আমি দেখতেছি না, কারণ তারা তো শুধু ভারবাহী, ফলটা তো তারা ভোগ করতে পারবে না, তারা এটা কেন করবে তাহলে? এখন যেটা হচ্ছে যে সেই কেনর উত্তর যদি দিতে হয়, সেটা তখন কিছু পারসেপশন নির্ভর আলাপ করতে হয়, যেটা হয়তো আমি এভিডেন্সিয়ালি প্রমাণ করতে পারবো না। যে আসলে আমাদের তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা, এখনকার পররাষ্ট্রমন্ত্রী, আমাদের তার সম্পর্কে যদি আমরা এটা বলি যে এর আগের যে পলিটিক্যাল স্পেকট্রামের মধ্যে বিএনপির সাথে যে সম্পর্কের জায়গা আমরা দেখতেছিলাম, পরবর্তীতে উনি বিএনপি সরকারের মন্ত্রী হয়ে গেলেন, এগুলির অনেক কিছুর মধ্যেই হয়তো সেই 2-2-4-এর ব্যাপারগুলি আছে। কিন্তু সেটাতে আমি মনে করি যে দেখেন, সরকার প্রধান বা হেড অফ দ্য স্টেটের কিন্তু সকল দায়িত্ব নিতে হবে। ডক্টর ইউনূসের কি লাভ যে চুক্তি করার পরে তিনি জানেন যে তিনি আর এই দেশের ক্ষমতায় থাকবেন না? ওনার তো কোনো লাভ আমি দেখি না। উনি তো এটা সহজেই এটা পাস করতে পারতেন যে পরবর্তী সরকার সেটা করবেন, তাহলে উনি নিশ্চয়ই মানে কেন উনি এমনিতে যেটা হয়েছে যে উনি যে একটু প্রো আমেরিকা বা প্রো ওয়েস্ট, আমি নেগেটিভলি বলতেছি না, আমাদের এইখানে অনেকে প্রো ইন্ডিয়ান, নানান ধরনের প্রো চরিত্ররা আমাদের রাজনীতি বা আমাদের এই ক্ষমতা বলয়ের মধ্যে আছে। কিন্তু যেটা হয়েছে যে এটা আমার কাছেও আসলে বিস্ময় লাগে এই কারণে, কারণ উনি তো ওয়েস্টের লিবারেল বা আমেরিকার লিবারেল ক্ষমতা কাঠামোর সাথে ঘনিষ্ঠ।
সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং তার যেই ট্যারিফ নিয়ে যেসব তেলেসমাতি কারবার, সেটা আমেরিকান ইকোনমিরে ক্ষতিগ্রস্ত করতেছে এবং তাদের নিজেদের রাজনীতির মধ্যে এটার প্রবল বিরোধ আছে। এটা আমেরিকার দীর্ঘদিনের যেই গুরুত্বপূর্ণ এলাই ইউরোপ এবং কানাডা, অস্ট্রেলিয়া, তাদের সাথে আমেরিকার সম্পর্করে ভালনারেবল করছে। এরপরে ইরান যুদ্ধ, নানান কিছু মিলায় আমরা দেখতেছি যে এই আমেরিকা একটা খুবই ভঙ্গুর এবং ওরকম একটা পরিণতির দিকে যাচ্ছে। ফলে ট্রাম্পের যে ট্যারিফ পলিসি, সেই পলিসিটা আসলে আমেরিকান অর্থনীতির জন্য ভালো কিনা বা বিপর্যয় বয়ে আনবে কিনা, কারণ মানে এইটাও এখন আমি যেটা বলতে চাইতেছি যে এই কারণে এটা আরো আমার কাছে বেশি বিস্ময় লাগে যে এইটা তো আমরা একটু সময় নিতে পারতাম এখানে, কারণ এই তার ট্যারিফ পলিসিটা ইন্টারনালি আমেরিকান বিচার বিভাগ অলরেডি সেটার বিরুদ্ধে একটা এমবার্গো দিছে এবং নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন, ফলে এর মধ্যে অনেক ওলটপালট হইতে পারে। কিন্তু মনে হয়েছে যে আমেরিকার স্বার্থ আলাদা করে বাংলাদেশের ইন্টারেস্ট বা কমন ইন্টারেস্টও না, সেটা দেখার জন্য একটা তড়িঘড়ি ছিল। সেই তড়িঘড়িটা অন্তর্বর্তী সরকারের মধ্যে যে ছিল আমরা আসলে একটা সেটা স্পষ্ট। আমরা আসলে একটা অনেক বড় অভিযোগ, জনাব বিল্লাহ আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর গালিবের কাছে যেতে চাই, আমরা একটা অনেক বড় অভিযোগ করছি কিনা, আর ডক্টর গালিবের কাছেও একই মত আমি জানতে চাইবো। শুধু একটু এক্সটেন্ড করি ব্যাপারটা, যে আপনার কাছে কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিল্লাহ প্রো ওয়েস্ট বলতেছেন, কিন্তু একটা জিনিস হচ্ছে প্রো হওয়া, আরেকটা হচ্ছে একটা দেশের জন্য মানে নিজের দেশের জন্য ক্ষতি হবে এরকম কোন একটা কিছু করা কিনা, নাকি এটা লাভের জন্যই উনি করছেন? আপনি যদি একটু বলতেন ডক্টর খালেদ ভাই। থ্যাংক ইউ। আমার কাছে যেটা মনে হয় যে অন্তর্বর্তী সরকার আলাদা করে প্রো ওয়েস্ট না, কিন্তু ধরেন আমাদের দেশে আমেরিকার সাথে কোনো চুক্তি করলে পরে তার ব্যাপারে বামপন্থী রাজনীতির মধ্যে যেরকম একটা রেটরিক আছে যে এইটা এক ধরনের আপনার সাম্রাজ্যবাদী চুক্তি, করাই যাবে না, এই জাতীয় প্রেজুডিস আপনার অন্তর্বর্তী সরকারের ছিল না। তো যেহেতু তারা ছিল না, সেই কারণে তারা প্রাইমারিলি আমেরিকার সাথে চুক্তিরে ফ্ল্যাগ করেন নাই, যে আমেরিকার সাথে চুক্তি মানেই খারাপ, এখানে আমাদের যাওয়া যাবে না, এরকম কোনো ধারণা তাদের ছিল না। দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যে ওই ট্যারিফের একটা সম্ভাবনা ছিল, যে প্রথমে যেটুকু ট্যারিফ দিচ্ছে সেটা পরবর্তীতে আরও বাড়ানোর একটা সম্ভাবনা ছিল। তো আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার এই চুক্তির মধ্য দিয়া ওইটাকে অ্যাভয়েড করতে চাইছেন। কিন্তু যেটা প্রবলেম করছেন, যে জায়গায় আমি সবচেয়ে বড় প্রশ্নটা তুলব, সেটা হলো যে ধরেন যে কোনো বৈদেশিক চুক্তি, এটা ভারতের সাথে হোক অথবা আমেরিকার সাথে হোক অথবা ইউরোপীয় ইউনিয়নের সাথে হোক অথবা পাকিস্তানের সাথে হোক, এখানে আমাদের প্রসিডিউরাল পদ্ধতিটা কি, আমরা কিভাবে এটা করলে পরে আমরা নিশ্চিত করতে পারবো যে এখানে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা প্রিজার্ভ হইতেছে। তাহলে আপনার সাধারণত দেশগুলো যেটা করে যে চুক্তি করার ক্ষমতা অনেক সময় এক্সিকিউটিভলি প্রেসিডেন্টের হাতে থাকে না, এটা ধরেন সংসদের হাতে দেয়। কোথাও হচ্ছে যেমন হয় সিনেটের হাতে থাকবে অথবা কংগ্রেসের হাতে থাকবে অথবা একটা এক্সপার্ট কমিটি সেখানে যাবে। তো আমাদের এই চুক্তি করার পদ্ধতির মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা মিসিং পাইছি, যে অন্তর্বর্তী সরকার যখন চুক্তি করছে তারা এখন বলতেছে যে বিএনপির সাথে তাদের কথা হয়েছে, জামাতের সাথে তাদের কথা হয়েছে, কিন্তু কথাটা হয়েছে কিভাবে? আমরা তো নাগরিক হিসাবে সেই কথাটা দেখি নাই। আমরা তো দেখি নাই যে বিএনপির একটা প্রতিনিধি দল এখানে আলাপ আলোচনা করছে অথবা জামাতের একটা প্রতিনিধি দল আলাপ আলোচনা হয়েছে অথবা পাবলিকলি তারা চুক্তির একটা কপি আমাদেরকে দেখাইছেন আগে, যে যেটা নিয়ে নাগরিক পরিসরে আলাপ আলোচনা হয়েছে। তো এই যে একটা সামগ্রিক আলাপ আলোচনা না কইরাই একটা চুক্তি করে ফেলা, আমার বোধ হয় যে এই কালচারটা হচ্ছে সবচেয়ে বড় যেখানে আমাদের প্রশ্ন তোলা দরকার। এবং আজকে দেখেন যে আমরা যদি এই প্রশ্নটা এখন তুলি যে এই চুক্তিটাকে বর্তমান বিএনপি সরকার কিভাবে রিএভালুয়েট করবে, তাহলে এখানে দুইটা প্রশ্ন আসবে। একটা প্রশ্ন হলো যে অন্তর্বর্তী সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি তো এখন পররাষ্ট্রমন্ত্রী, তাহলে নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী, নিরাপত্তা উপদেষ্টা যে ছিলেন, কিন্তু তখনও কিন্তু উনি এটা ডিল করছেন, উনি এখানে কোঅর্ডিনেট করছেন। তো এখন ওনার রোলটাকে আপনি কিভাবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরাবেন, এটা হচ্ছে এক। দুই হলো যে আপনি যদি এটাকে রিএভালুয়েট করতে চান এবং আলাপ আলোচনা করতে চান, তাহলে তার পদ্ধতিটা কি হবে। আমি মনে করি এখানে সুস্পষ্ট পদ্ধতিটা হওয়া উচিত যে একটা এক্সপার্ট প্যানেল এটাকে আলাপ আলোচনা করবে, তারপর এটা সংসদে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে এবং দেন সেখান থেকে এটা অ্যাপ্রুভ হইলে পরে